শুভ সকাল, সবাইকে নমস্কার। আমি সুজয় কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ। তোমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দিবা এবং প্রভাতীর সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। আজ গতকাল থেকে আমাদের ক্লাস 9 শুরু হয়েছে অনলাইনে। আশা করি তোমরা সুন্দরভাবে মনোযোগ দিবে এবং সুন্দরভাবে আমার এই সাধারণ গণিতের ক্লাসটি উপভোগ করবে। তো আসো দেখি প্রথমে আমরা আজকের ক্লাসটিতে কী শিখব। প্রথমে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে সাধারণ গণিতের অধ্যায় পরিমিতি 16.1। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যখন পরিমিতি শব্দটা আনি সবাই কিন্তু একটু ভিন্নভাবে নেই। ভিন্নভাবে নেওয়ার দৃষ্টিভঙ্গিটা কেন আমাদের আসে? কারণ এগুলো অনেক প্রকারের আমরা করে থাকি। ভিন্ন প্রকারের দৃষ্টিভঙ্গি কেন নেই? পরিমিতিটা অনেক বড় অঙ্ক হবে, অনেক বড় অঙ্ক। তোমাদের সর্বপ্রথম এরকম মনে হতে পারে এটা সম্পূর্ণ অনেক বড় অঙ্ক বললে এটা ভুল হবে। কারণটা কি? যখন আমরা কোনো জিনিস পরিমাপ করতে চাই সেই পরিমাপ করার বিষয়টার থেকে আসে হচ্ছে পরিমিতি। তোমরা দেখবা এই অনেক বড় অঙ্ক হবে, মস্ত বড় একটা অঙ্ক হবে, এরকমটি নয়। যদি আমরা সুন্দরভাবে এই কাজটা গোছাতে পারি, তোমরা নিশ্চয়ই জানো যে সুন্দরভাবে থাকলে, সুন্দরভাবে গোছালে জিনিসটা সবাই সুন্দর বলে। তো আমরা পরিমিতি জিনিসটাকে আসলে গোছাই না, সুন্দর করে ভাবি না, সুন্দর করে করি না। যদি আমরা এটা সুন্দর করে করি, অত্যন্ত দারুণ মজা এই পরিমিতি। তোমাদের ত্রিকোণমিতি, বীজগণিত তোমরা করেছো, পরিমিতি আজকে করবা তোমরা এখন বছরের শেষের দিকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার দেখো পরিমিতিটা আমি কিভাবে জিনিসটাকে তোমাদের সামনে উপস্থাপন করি। পরিমিতি জিনিসটা আমরা বললাম পরিমাপ সম্পর্কিত। পরিমাপ সম্পর্কিত। এখন একটু বিষয়টা আসো, কার পরিমাপ করতে যাচ্ছি সেটা যদি আমি তার সম্পর্কে ধারণা না জানি তাহলে কি আমরা করতে পারবো? পরিমাপ যদি আমাদের জানতেই হয় যে কার সম্পর্কিত, তার মানে আমরা সেখানে কি কি ধরনের জিনিস পাবো। তো আমরা যেহেতু আজকে আলোচনাটা 16.1 অধ্যায় সীমাবদ্ধ রাখবো, সুতরাং আমি তোমাদের যেটা দেখাবো এখন সেটা হচ্ছে সুন্দর একটা বিষয়, সেটা হচ্ছে তোমার ত্রিভুজ সম্পর্কিত। ত্রিভুজের ধারণা থেকে আমরা আজকে শিখব যে ত্রিভুজের ধারণাটা কি। ত্রিভুজের ধারণার মধ্যে আমরা ত্রিভুজের যদি বলি অঙ্গ কয়টা, ত্রিভুজের অঙ্গ হচ্ছে 6টা। অঙ্গ 6টি। এখন অঙ্গ 6টি মানে কি আসে? তার মধ্যে 3টা বাহু, 3টা কোণ আসে। তো ত্রিভুজের কোণ ভেদে 3 প্রকার ত্রিভুজ হয়। 3 প্রকার। এটা হচ্ছে তোমার কোণ ভেদে। এটা অনেক ছোট ক্লাসে আমরা শিখেছি। আর আবারও 3 প্রকার বলা যায় বাহুভেদে। তো আমরা আজকে চেষ্টা করব যে সকল প্রকার ত্রিভুজের ক্ষেত্রফলটা যাতে আমরা পরিমাপ করতে পারি। কারণ আমাদের 16.1 অধ্যায়টা আমি আবারও বলতেছি পরিমিতি, তার মানে হচ্ছে পরিমাপ সম্পর্কিত। পরিমাপ সম্পর্কিত প্রথম ধারণাটা আমরা নিয়েছি। আজকে যেটা নিয়েছি আমরা সেটা হচ্ছে ত্রিভুজের ধারণা। ত্রিভুজের আমি বলেছি অঙ্গ 6টা, তার মধ্যে 3 প্রকারের বাহু থাকে, 3টা বাহু থাকে। সেই বাহুভেদে 3 প্রকার হয়, আর কোণ ভেদে হয় 3 প্রকার। এই 3 প্রকার ত্রিভুজের আমরা চেষ্টা করব আলাদা আলাদা করে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করা। তো প্রথমেই আসো, আমি প্রথমেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আসো সমবাহু ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফলটা বের করি তাহলে সেটা সূত্রটা কি? আমরা অনেকেই বলবো যে স্যার এটা আমরা পারি এবং আপনি আমাদেরকে অন্য একটি দেখেন, কিন্তু আমি এভাবে পারাটাকে তোমাদের পারা বলতেছি না। যেমন দেখো, পৃথিবীতে হচ্ছে সবচেয়ে কঠিন কাজটা যদি আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করি যে সবচেয়ে কঠিন কাজটা কি, তোমাদের নিশ্চয়ই অনেক বলার চেষ্টা করবে স্যার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মনে করেন স্যার বড় একটা জিনিস, যেমন পদ্মা সেতু সবচেয়ে বড় কঠিন কাজ। তারপরে মনে করবা যে সৌদি আরবে যে বুর্জ খলিফা যেটা বিল্ডিংটা আছে এটা সবচেয়ে বানানো বড় কঠিন কাজ না। এটার থেকেও কঠিন কাজ আছে যা আমরা এই মুহূর্তে করতেছি। তার মানে কোনো কিছু শেখা, তার মানে বলা যায় যে বই পড়া এটা সবচেয়ে কঠিন কাজ এবং সবচেয়ে উঁচু কাজ। কেন আমি এটা উঁচু কাজ বলতেছি? দেখো, বই পড়াটা যদি তুমি শুধু চোখ দিয়ে করো তাহলে ইজি। আমি দেখি, চোখ দিয়ে যা কিছু করি আমরা সব দেখি, এই দেখাটা কিন্তু স্বাভাবিক। এ দেখলে কয়েকদিন পরে ভুলে যাব। কিন্তু যদি আমি পড়ি বলি, এই পড়াটা কিন্তু অবশ্যই একটা আবেগের ব্যাপার থাকে। সেখানে চোখের পাশাপাশি মাথা এবং হার্ট
মানে যেটা হৃদয়, ব্রেন, এই দুটো জিনিস অবশ্যই অ্যাক্টিভ হতে হবে। তুমি একটা জিনিস পড়তেছো, তোমার কোনো অনুভূতি কাজ করতেছে না, তাহলে তুমি সেটা কিসের জন্য পড়তেছো? তুমি ওটা দেখতেছো, তুমি বলবা যে স্যার আমি অঙ্ক বইটা দেখি, আমি পড়ি না। তোমাকে অঙ্ক বইটা পড়তে গেলে কিন্তু তোমাকে ব্রেন এবং কি বললাম হার্ট মানে মন, এই দুটো জিনিসও ওখানে দিতে হবে। তুমি একটা জিনিস পড়লে, পড়ার পরে তোমার গা গরম হলো না, তোমার কাঁপুনি ঝাঁকুনি আসলো না, তাহলে তোমার ওটা পড়ার মধ্যে যাবে না। তুমি একটা রোমান্টিক উপন্যাস পড়তেছো, তুমি নিশ্চয়ই হাসবা, খুব মজা পাবা, হা হা করে হাসবা, এটা একটা তোমার পড়া বলে। তারপর মনে করো যে তুমি আরও অনেক জিনিস আছে, ভালো জিনিস তুমি উপন্যাসের বললাম, তারপরে মনে করো ভালো একটা মজার সায়েন্টিফিক ফিকশনের বই পড়লা, গা গরম হয়ে গেল, সেই অন্ধকার চিপচিপের মধ্যে এলিয়ান টাইপ বস্তু হাজির হলো, ঠিক এরকম। তাহলে আমরা আজকে যে বিষয়টা করতে চাচ্ছি পরিমিতি, আমরা একটু ভিতরে যাব, শুধু দেখার কাজটা করব না, পড়ার কাজটা করবো। তার মানে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ভালো করে পড়া, মানে শুধু পড়া বললেও হয়, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি বললাম সুন্দর করে পড়া। সুন্দর করে পড়াটা দেখো, পরিমাপ সম্পর্কিত বিষয়টাই আমার ত্রিভুজের ধারণা তোমাদের, যদি আমি তোমাদের ত্রিভুজের ধারণা দিতে চাই তাহলে আমাকে আরও অনেক পিছনে যেতে হবে। ত্রিভুজের ধারণা আমাদের সময় ছিল এরকমভাবে বইতে লেখা থাকতো যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ ক্ষেত্র বলে। তো ওইটা নিয়ে পরে বিতর্কের জন্ম হয় যে ত্রিভুজ ক্ষেত্র বললে আসলে তাহলে তো ক্ষেত্রফলকে নির্দিষ্ট করতেছে, তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ ক্ষেত্র বলে, তার মানে একটা জায়গা বোঝাচ্ছে কিন্তু ত্রিভুজ বোঝাচ্ছে না। এরপরে আসলো তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্রটাকে বলে। এখন তিনটা বাহু দ্বারা বললে আবার বাহুর মধ্যে ফাঁক থেকে যায়, তাহলে আগে বাহু হয়েছে তারপরে ত্রিভুজ হয়েছে। দেখো খুব সুন্দর করে বলি, এবার ধারণাটা আরো আপডেট হয়েছে। তিনটা রেখাংশ দ্বারা যদি আমি বলি আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে, তাহলে ধারণাটা আমাদের পুরো ক্লিয়ার হয়। মানে এগুলো সব রেখাংশ, কারণটা কি দুটো প্রান্তবিন্দু আছে, যার দুটো প্রান্তবিন্দু থাকে সেগুলোকে বলে রেখাংশ। তো আমি জাস্ট তোমাদের মজার জন্যই অনেক আগে ফিরে গেলাম, ত্রিভুজের সংজ্ঞাটা দিলাম। ধারণাটা বিবর্তনের ধারায় বলি বা আমার যুগের ধারায় বলি, এভাবে তোমাদের কাছে এখন আপডেট ভাবে আসছে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে, এই যে এটাকে আমরা ত্রিভুজ বলতেছি। তিনটি রেখাংশ দ্বারা, এটা একটা রেখাংশ, এটা একটা রেখাংশ, এটা একটা রেখাংশ। আমরা জানি খুব সূক্ষ্মভাবে রেখাংশ, রশ্মি আর হচ্ছে তোমার রেখা, তিনটার মধ্যে অনেক পার্থক্য আছে। তো যাই হোক, আমি অত ডিটেলসে পিছনের দিকে যাব না, তোমাদের অনেকের বিরক্ত লাগবে। আমি যেটা দেখাতে চাচ্ছি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, 1 নম্বর সূত্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজটা বলতে আমরা কি বুঝি, যার তিনটা বাহু সমান, মানে যেখানে এ বি বাহু ইজ ইকুয়াল টু বিসি বাহু ইজ ইকুয়াল টু এসি বাহু, এই তিনটা বাহু যার সমান হবে তাকে সমবাহু ত্রিভুজ বলে। তিনটা বাহু সমান হলে তুমি নিশ্চিত দেখো তিনটা কোণও সমান হয়। এইভাবে আমরা একটু মানে ভিতরে যাওয়ার চেষ্টা করবো। এই তিনটা বাহু সমান হলে তিনটা কোণও সমান হয়, এটা আমরা জানি এবিসি ত্রিভুজ। এখন কথাটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আমি জিজ্ঞাসা করি যে তোমরা এটা কিভাবে পেয়েছো, এর জন্য তোমাকে বই পড়তে হবে, কারণ আমাদের বইয়ের মধ্যেই সবাই আছে, যারা মারা গেছেন এই দুনিয়ায় তারাও এই বইয়ের মধ্যে আছেন। কিভাবে আছেন? পিথাগোরাস তুমি যার নামটা জানো, ইউক্লিড তোমরা এদের নামটা জানো, এগুলো সবাই মানে এনারা সবাই আমাদের কিছু না কিছু জিনিস আমাদেরকে আজকে দিয়ে যাবেন এবং আমরা ওনাদেরকে জীবন্ত দেখবো। তার মানে আমরা বই পড়ার মাধ্যমে কি করব, এনাদেরকে ফিরে পাবো, মানে সেই অনেক আগের দিকে আমরা চলে যাব। তো তোমরা দেখবা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, প্রথমে যদি আমরা দেখি, এটা আমি তোমাদের পেজ নাম্বার উল্লেখ করে দিচ্ছি, তোমরা অবশ্যই সেখানে দেখবে পেজ নাম্বার 267 পৃষ্ঠা, 267 পেজ। চমৎকার একটা বিষয়, 267 পেজে আমরা এই জিনিসটা পাবো, √3/4a²। তো এই √3/4a² করতে গেলে আমাকে প্রথমেই কিছু কাজ করতে হবে, এই কাজটা আমরা দেখব। তাহলে আমি প্রথমে যেটা তোমাদের শেখাতে চাচ্ছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি করে আসছে সেটা দিব। তাহলে আমি প্রথমেই এইটুকটা আগে একটু মুছে দিচ্ছি। আমি চাইবো যে তোমরা সুন্দর করে আমার মতো করে তোমরা একটু খাতায় লিখবে। পরবর্তীতে তোমরা অবশ্যই বিভিন্নভাবে নিজেদের মতো করে ভাববে, নিজেদের মতো করে করবে, কিন্তু এখন যেটা করবে সেটা হচ্ছে সম্পূর্ণ আমার মতো করে। আমি যেভাবে তোমাদের দেখাবো সেটা, মনে করো এটা সমবাহু ত্রিভুজ আমি একটা আঁকলাম। এই সমবাহু ত্রিভুজের আমরা জানি, আমরা সবাই এরকম অনেক সূত্র শিখেছি যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আমরা কি এটা বলতে পারি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা নিতে পারি? এ নিয়েও আমাদের ব্যাখ্যা আছে, তো আমরা পরে যাব। এখান থেকে একটা লম্ব আঁকবো, এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য মনে করো এ, বিসিও এ, তার মানে এই লম্বটা একে 2 ভাগ করে দেবে। এখন কথাটা হচ্ছে কেন এরা 2 ভাগ করবে, তো এরও প্রমাণ আছে যে কেন এরা 2 ভাগ করবে। তো আমরা যেহেতু আজকে একটা পর্বতে যাচ্ছি, তাই পিছনের পর্বগুলো আমি এখন টানতেছি না। এখান থেকে যদি লম্ব আঁকো এডি, এডি যদি লম্ব আঁকো তাহলে অবশ্যই এটা a/2, এটা a/2 হবে।
মাঝখানে চলে আসবে। এবার আসো, এবার তোমার এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিলেই কিন্তু টোটাল ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তার মানে আমি যদি এখন তোমাকে বলি যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি, আমি আলাদা আলাদা না বের করে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, এর ক্ষেত্রফল এভাবে লিখতে পারি, এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ গুণ, তোমাদের বইয়ের মতো করে লিখে দিচ্ছি, হাফ গুণ হচ্ছে তোমার বিসি গুণ হচ্ছে তোমার এডি। তাহলে এবার আসো আমাকে বের করতে হবে কি এডি। এডিটা বের করতে আমরা পারবো না, সেটা অসম্ভব আমাদের জন্য, কারণ আমরা ক্লাস 9-এ পড়ি এবং প্রায় 1 বছর আমরা এই ক্লাসে মানে অবস্থান করতেছি। তাহলে এবার দেখো আমি বলতে চাচ্ছি এডিটা যদি বের করতে হয় তাহলে আমাকে কাকে ফিরায় আনতে হবে? পিথাগোরাসকে ফিরায় আনতে হবে। পিথাগোরাস আমাদের জানি যে একটা খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য দিয়ে গেছে, সেই উপপাদ্য সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। তার মানে এইটা যে সমকোণ, এই সমকোণের জন্য আমরা এখন এটা করব। তাহলে এবার আসো আমি উপরের দিক থেকে একটু মুছে দিই, যেহেতু এটুকু আমাদের প্রয়োজন নয় আর। এখানে আসো, তুমি দেখো এবি মানে তুমি জানো, এবি মানে হচ্ছে ছোট হাতের এ, আমরা ধরে নিছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। বিডি মানে আমি পেয়ে গেছি তোমার a/2। তাহলে এবার আসো আমি এডি পাবো কি করে? তো আমি এডি পাবো এইভাবে যে এডি স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য দিচ্ছি প্লাস হচ্ছে বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এবি স্কোয়ার। দেখো আমরা যদি শুরু করি যে এখান থেকে এডিটা বের করবো, এডি স্কোয়ারটা, তার মানে এবি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এবার বিডি স্কোয়ার মানে এটার স্কোয়ার করে দাও, তার মানে এ স্কোয়ার বাই হচ্ছে তোমার 4। তার মানে এখান থেকে তুমি দেখো এডি স্কোয়ারটা আসতেছে 3a স্কোয়ার বাই হচ্ছে তোমার 4। তো 3a স্কোয়ার বাই যদি 4 আসে, তাহলে এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল হিসেবে আমরা যেটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল চাইছিলাম, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা দিতে চাইছিলাম। তার মানে এখানে যদি আমরা মানটা বসাই দিই হাফ, এখানে এডি মানে আমি এখনো পুরো বের করিনি, যেহেতু এডি একটা দৈর্ঘ্য তাই আমি এখানে প্লাস মাইনাস নিচ্ছি না, শুধুমাত্র নিচ্ছি হচ্ছে এরকম, আর √3/2 এ নিচ্ছি। তার মানে কেন? এর বর্গমূলটা করে দিলাম, এখানে 3 রুট করে দিলাম, এখানে এ আর এখানে 4 রুট করলে হচ্ছে তোমার 2 হলো। তার মানে এডি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এটা, তার মানে বিসির মানটা কত? বিসির মানটা হচ্ছে এ, আর এডির মানটা কত? √3/2। একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে খেয়াল করলে বুঝতে পারবা যে আমাদের সেই জিনিসটা যেটা আমরা লিখছিলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে 2 গুণ করলে এখানে 4, এখানে a গুণ করলে a স্কয়ার, তার মানে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যেটা আসছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। পরে আমরা অবশ্য আলাদা আলাদা করে সূত্রগুলো আবার তোমাদের করে দিব, প্রতিষ্ঠা করে দেবো। √3/4 a স্কয়ার আসবে। অবশ্যই ক্ষেত্রফলের আগে এখানে বর্গ একক লেখা উচিত, না লিখলে আমাদের এটা ভুল আমরা হিসাবে ধরে নেব যে আমরা ভুল করছি। তো বর্গ একক এটা লিখে দিলাম। তো যাই হোক, আমি এখন প্রথমে তোমাদের সমবাহু ত্রিভুজ, চমৎকার একটা ত্রিভুজ যার 3টা বাহু এবং 3টা দৈর্ঘ্য সমান। এবার আসো আমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা তোমাদের শেখানোর পরে এখন একটু দেখি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কি করে পেতে পারি। এটা আমরা জানি, তোমরা অনেকেই বলবা যে স্যার এটা তো অবশ্যই খুব ভালো একটা জিনিস। 2 নম্বর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। তুমি একটা সমকোণী ত্রিভুজ আঁকো, এখানে তুমি দেখাও এটা যে বিকোণ 90 ডিগ্রি। তার মানে এখন তোমাকে এই সমকোণী ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল করি বা বের করতে চাই, তাহলে আমরা আগেই জেনেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তার মানে এখানে ভূমিটা খুব সহজে আমরা পাই আর উচ্চতা আমাদের খুবই দেওয়া থাকে, তাই এই জন্য আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করা খুবই সহজ হয়। ভূমি এবং উচ্চতা আমার আলাদা বের করা লাগে না। তবে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি আসতো তাহলে আমাকে অবশ্যই উচ্চতাটা বের করে নিতে হতো। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এটা বুঝতে পারলাম যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এখানে ভূমিটা থাকে আর এখানে এটা উচ্চতাটা আসে। আর এটাও একটা ব্যাপার আছে, এটা যে কেন আসে তার যদি আমি একটা তোমাদের প্রশ্ন এখন করে দিই, তুমি এটা কেন লেখো, তাহলে এবার দেখো আমি তোমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে একটু ধারণা দিই, তোমার ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। একটার সাথে আর একটা সম্পর্ক আছে, একটা সূত্র আর একটা সূত্রকে ইনভাইট করে। যেমন তুমি রাস্তায় যদি তুমি হাঁটতে থাকো, দেখবা তোমাকে চেনা জানা মানুষ তোমার সাথে আরেকজন কিছু সময় পরে
তুমি যদি ফেমাস হও তাহলে তো ঘরের থেকে বের হলেই, যেমন আমাদের সুপারস্টারদের দেখি, ঘরের থেকে বের হলেই সাংবাদিক, তারপরে সাধারণ পাবলিক ঘিরে ধরে, কোনোভাবে তার সাথে কথা বলা, কোনো সিগনেচার নেওয়া। তো তুমি যখন ওরকম একটা মানুষ হবা, তো তোমাকে দেখা যাবে যে তুমি রাস্তায় একা হাঁটতে পারবে না, তোমার সাথে আরেকজন চলে আসবে। আমি এটা কেন বলতেছি, তুমি ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে তুমি বলতে পারো স্যার আয়ত কেন আঁকলেন, আয়তের সূত্রটা কি, মানে আয়তের সম্পর্কটা কি, এটাও আমি তোমাদের বোঝাই দিচ্ছি যে আয়তের কি সম্পর্ক আছে, আয়ত আমি কেন আঁকলাম। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তুমি কি জানো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে কি বলা যায়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে বলা যায় যে এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ হচ্ছে তোমার প্রস্থ, এটা আমরা জানি আয়তের ক্ষেত্রফল। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে যদি আমরা এটা দৈর্ঘ্য ধরি উচ্চতাকে, আর এটা যদি প্রস্থ ধরি, তাহলে এই দুটোর মানে আমি যদি গুণ করি তাহলে এর অর্ধেক না। এই যে তুমি এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ কর্ণ যদি এটা হয়, তাহলে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক, মানে ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে আয়তের অর্ধেক। তাহলে আমরা এটা বুঝে নিলাম যে আসলে কি করে করতে হবে। তার মানে আয়তের ক্ষেত্রফলের, আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের আমরা বলতে পারি অর্ধেক, অর্ধেক হচ্ছে আমার এই ত্রিভুজের ক্ষেত্রফলটা। এই যে এই জন্য সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা বললে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাই দৈর্ঘ্য মানে এখানে তুমি নিঃসন্দেহে বলতে পারবা এই দৈর্ঘ্যটা কি, এই দৈর্ঘ্যটা হচ্ছে তুমি বলতে পারো উচ্চতা। এই কারণে এই যে উচ্চতা, আর এইখানে প্রস্থটা হচ্ছে তোমার ভূমি। এইভাবে তোমার এই জন্য আসে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কেন এটা হয় তার ব্যাখ্যা আমি তোমাদের দিয়েছি। একটা আয়তক্ষেত্র এঁকে যদি তুমি এবিসিডি আয়তক্ষেত্র বলো এখানে, তাহলে তার থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা পাই। এই কারণে বলেছিলাম যে একটা সূত্র আর একটা সূত্রকে এনে দেয়। তার মানে একটা সূত্রে যদি আমার গ্যাপ থাকে, যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আর একটাও বুঝতে অসুবিধা হবে। তাই সুন্দর করে যদি তুমি না করো, যদি না শেখো, তাহলে অবশ্যই তুমি বিপদে পড়বে, এবং এই বিপদটা আস্তে আস্তে করে বড় হয়। যাই হোক, আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের এই ধারণাটা যে আয়তক্ষেত্রের অর্ধেক বলে আমরা এইটুক মুছে দিচ্ছি, এইটুক শুধুমাত্র একটা ত্রিভুজ, এখানে যে দুটো ত্রিভুজ ছিল তাই এই দুটো ত্রিভুজ মানে হচ্ছে একটা ত্রিভুজ হবে পুরো আয়তক্ষেত্রের অর্ধেক। তো যাই হোক, আমরা এটা বুঝতে পারলাম। আর না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টস করবে, কমেন্টসে জানাবে। তবে অবশ্যই অন্যের কোনো অসুবিধা না করে জানাবে, যাতে সবাই এখানে সুযোগটা পায় অংশগ্রহণের। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটাও পেলাম। এবার আসো, সমবাহু গেল, সমকোণীয় গেল। এবার যদি বলি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা জানতে চাচ্ছি। সমদ্বিবাহু বলতে আমরা কি বুঝি, যার দুইটা বাহু সমান থাকবে, এই বাহু আর এই বাহু সমান, এই জন্য আমি দুটো দাগ দিলাম মনে করো। এটা হচ্ছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। আরো যদি একটু চাপাই দিতাম তাহলে আরো বোঝা যেত। তো যদিও আমি এখানে বলেছি এই দুটো দাগ সমান দেখাইছি, সুতরাং আমার এবি আর এসি সমান। আমরা জানি যে কোনো কোনো এলাকায় কুকুরকে ডন বলেও আখ্যায়িত করা হয় বা ডাকে, কুকুরের নাম ডন। তো আমরা জানি ডন মানে সেরা মাস্তান। তো এরকম ভাবে হতে পারে যে আমি যে নামে ডাকবো সেই নামটাই প্রাপ্ত হবে। আমি যেহেতু এখানে দুই বাহু সমান দেখাইছি দুটো দাগ দিয়ে, সুতরাং এটা সমদ্বিবাহু। বাকিটা মানে তোমার এক হয়ে যাচ্ছে কিনা দেখার দরকার নেই। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা যদি আমরা আসি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা যদি আমরা আসি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আমরা যাই, তাহলে আসবে হচ্ছে, সূত্রটা আগে লিখি, তারপরে আমি ব্যাখ্যাটা দিচ্ছি কেন এটা হবে বা কি করে এটা হয়। b/4 √4a² - b²। এখন এটা ভাবে যদি আমরা দেখি তাহলে এটা শুধুমাত্র দেখা হবে, স্যার কি একটা সূত্র লিখছেন আমরা দেখলাম কিন্তু কিচ্ছু বুঝলাম না। তার মানে এটা কি হচ্ছে যে আমি এটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি কোনোভাবেই এটা মেনে নিইনি, মানে শুধু দেখছি। তার মানে এখন বের করতে গেলে আমাকে অবশ্যই আমার প্রমাণটা দেখে আসতে হবে। প্রমাণটা বইতে আছে 268, তোমাদের বই নিয়ে বসতে হবে। আমি বলেছিলাম 268 পেজ, কারণ আমি তোমাদের বলেছিলাম যে আমি বইয়ের সাথে সম্পর্ক রেখেই আমি ক্লাসটি নিব। তার মানে আমি যদি এখন বলি যে এই বাহুটা এর আর এই পুরো বাহুটা ছিল বি এবং এর অর্ধেকটা হচ্ছে b/2, তাহলে আমরা এবার বুঝতে শিখব। তার মানে এইভাবে প্রমাণটা তোমাদের বইতে করা আছে। তার মানে আমি যদি বলি সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার এ
আর ভূমি মানে বেস, BASE, বেস মানে ভূমি। এটা মনে রাখলেই খুব সুন্দরভাবে মুখস্থ সূত্রটা আরো স্ট্রং হবে, যে তোমার ভুলাবে না যে এখানে এটা কি বিটা কি। বি মানে বেস, আর বেস অর্থ হচ্ছে ভূমি। তো এই যে সূত্রটা আসছে এটা আমরা শুধু দেখলাম বা জানলাম যেভাবে, কিন্তু প্রমাণটা যদি আমরা না শিখি তাহলে হয়তো আমরা ভুলে যাব। এবং এই প্রমাণটা করার জন্য তোমাকে আবারও সেই এখান থেকে এডি বের করা লাগবে। এবং সেম কাজ বলে আমি আর করতে চাচ্ছি না, আমি অঙ্কেতে যাব, কারণ তোমাদের পাশাপাশি সূত্র পাশাপাশি অঙ্ক করাই দিব। তাহলে সমকোণী গেল, সমদ্বিবাহু গেল, এখানে তোমাকে AD বের করার পরেই তুমি আসলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা দিলে এরকম একটা ব্যাপার পেয়ে যাবে। তো একই প্রসেস বলে তোমাদের বইয়ের পেজ নাম্বারটা বলে দিয়েছি আমি, তোমরা নিজেরাই করে নিতে পারবে। তাহলে আমরা সমদ্বিবাহু, সমকোণী, তারপরে সমবাহু ত্রিভুজের তিনটার ক্ষেত্রফল পেলাম। এবার যদি এরকমটি আসে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এবারে যদি এরকম একটা সূত্র আমরা দিই যেটাকে হেরন্স ফর্মুলা বলে, তোমরা হেরন্স ফর্মুলা বললে হয়তো বুঝবা না, এটা আমি বিষম বাহু বলতেছি, বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিষম বাহু। বিষম বাহু মানে যার আর সে বাহুগুলো সমান না, তার মানে রুট ওভার। আমরা এটা দেখি, দেখো তো এটা তোমরা কখনো শিখেছো কিনা, S × S - B S - C। তার মানে এটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সব জায়গায় হয়তো আমরা বর্গাকার দিব, আমি বর্গাকারটা দেই নাই। আচ্ছা দেখো, আমি যেটা বললাম বিষম বাহু ত্রিভুজ মানে এটা যে কোনো মানে ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল। S হচ্ছে তোমার অর্ধ পরিসীমা, S হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমাটা কি? 3 বাহুর যোগফল, এই যে 3 বাহুর যোগফল ভাগ হচ্ছে 2, অর্ধ পরিসীমা। 3 বাহুর যোগফলকে আমরা ত্রিভুজের পরিসীমা বলে থাকি। তো ত্রিভুজের পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে S পাবো। আর A হচ্ছে যে কোনো বাহু, মানে এরকম ত্রিভুজের ক্ষেত্রে একটু যদি চিত্র আঁকি, 3টা বাহুই অসমান, এটা হচ্ছে মনে করো A দিলাম, এটা B, এটা C। এই তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা জেনে গেলাম। তার মানে আমি অলরেডি তোমাদের কয়টা সূত্র দেখালাম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তারপরে দেখালাম 3টা বাহু দেওয়া থাকলে তোমাদের যে সূত্রটা দিলাম S × S - S - B S - C, তারপরে দিলাম হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এরপরে আমি আর একটা স্পেশাল সূত্র দিব, সেটা দিয়ে আমরা মোটামুটি সূত্রটা 4 নাম্বার 5 নাম্বার 5 নাম্বার সূত্রটা হচ্ছে এরকমভাবে আসবে, এটা আমাদের জানা থাকা লাগবে। হাফ AB sin C, অথবা বলতে পারি এটা যে কোনোটা, হাফ যদি BC দেই তাহলে সাইন A। আবার যদি বলি এটা ডেল ইজ ইকুয়াল টু, লিখি ডেল মানে ত্রিভুজের ক্ষেত্রফল প্রকাশ করার পদ্ধতি, এটা ডেল ইজ ইকুয়াল টু এটাও লেখা যায়, আবার এটাও লেখা যায়, হাফ AB BC, আর এটা হচ্ছে CA সাইন ক্যাপিটাল B। তার মানে আমি এখানে কি করলাম, মানে এটা আসলে আমরা বলতে পারি দুটো বাহু দেয়া থাকবে আর একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে। মনে করো যে এই সি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের সি বলে, এ কোণের বিপরীত বাহুকে ছোট হাতের এ বলে, আর বি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের বি বলে। তার মানে এটা কিন্তু একটা প্রচলিত নিয়ম। যদি এই নিয়মটা আমরা ফলো না করি তাহলে আমরা অবশ্যই সূত্র প্রয়োগ করলে ভুল অ্যান্সার দিবে। কেন ভুল অ্যান্সার দিবে? কারণ আমি যদি এ কোণের বিপরীত বাহুকে এ না বলি, বি কোণের বিপরীত বাহুকে যদি আমি বি না বলি, সি কোণের বিপরীত বাহুকে যদি আমি সি না বলি, তাহলে এটা আমি ভুল করবো। আমি আবার ওই চিত্রটা মুছে দিয়ে আবার সুন্দর করে দেখাচ্ছি। 5 নম্বর সূত্রটা তোমাদের সুন্দর করে দেখানো উচিত, এই জন্য আমি এটা দেখাচ্ছি। এটা এ, যদি বি এরকম বি। এবার বলো তো যে তোমাদের মধ্যে থেকে আমি এটা দেখি যে তোমরা বুঝছো কিনা। এ কোণ এর বিপরীত বাহুকে ছোট হাতের এ বলবো, তার মানে আমি বলতে চাচ্ছি বিসি ইজ ইকুয়াল টু এ। তারপরে যদি বি কোণ বলি, বি কোণের বিপরীত বাহুকে বলবো ছোট হাতের বি, তার মানে হচ্ছে এসি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার বি। আর যদি আমি এটা বলি সি কোণের বিপরীত বাহুটা কি বলবো, এ বি। সি কোণের বিপরীত বাহুকে এই যে এটাকে ছোট হাতে সি দিয়ে প্রকাশ করবো। আর তখন হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বলতে পারবো, ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল তখন আমরা কিভাবে আসবে, ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এটা লেখা যাবে। তার মানে এটা কি দাঁড়াচ্ছে, তুমি একটু ভালো করে দেখো এই সূত্রটা। এটা লিখতে পারো, এটা লিখতে পারো, বা এটা লিখতে পারো, যে কোনো একটা তুমি লিখতে পারো। কি লিখতে পারছো, এখানে এটা দিলাম ছোট হাতের সি, মানে যখন আমি এই দুটো বাহু নিচ্ছি, এ এবং সি বাহু নিচ্ছি, তখন কোনটা নেব, তাদের অন্তর্ভুক্ত কোণ। দেখো এই যে সি এ আর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে বি। যদি আমি এই দুটো না নিয়ে অন্য দুটো নেই, বি এবং এ নেই, তাহলে অন্তর্ভুক্ত কোণ নেব সি। যেমন দেখো এই যে এখানে এ বি সাইন সি। তা ঠিক এইটা হচ্ছে 5 নম্বর সূত্র। তার মানে আমরা আজকে 5টা সূত্র শিখলাম। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল আনার জন্য আমি অবশ্যই এই জিনিসটা করব। এবার আসো তোমাদের এই যে 5টা সূত্র আমরা শিখলাম, সেই 5টা সূত্রের আলোকে কিছু অঙ্ক করব।
তারপরে তোমাদের অবশ্যই নিজেরাও বাড়িতে কিছু কাজ নিবে এবং সেই কাজগুলো করার চেষ্টা করবে নিজে নিজে, অন্য কোনো হেল্প না নিয়ে তোমরা নিজেরাই করবে। অন্য কোনো হেল্প মানে অন্য যে কোনো মানে কিছুর হেল্প এটা না নিয়ে নিজেরাই করবে। মানে মনে করো কোনো বন্ধু গাইড বা কোনো হচ্ছে বন্ধুর সহযোগিতায় যে ও করবে তারপরে আমি করবো, এরকমটি নয়। একটি সমকোণী ত্রিভুজের 16.1-এর প্রথম একটা অঙ্ক আমি বেছে নিয়েছি, 1 নম্বর অঙ্কটা। দেখবে এই 1 নম্বর অঙ্কটা আমাদের এই 5টা সূত্র জানা থাকলে কত সহজে আমরা করতে পারবো। এখানে সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, তো লেখো সমকোণী ত্রিভুজের অতিভুজ। অতিভুজ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 25 মিটার। এখন আমি যদি একটা নাম দিয়ে দিই তাহলে একটু সুবিধা হয়, তোমরা একটু নাম দিয়ে দাও। ত্রিভুজ এবিসি, এই এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজটারে আমরা মনে করতেছি বিসি দিলাম। এটা সুবিধাটা কি আমি তোমার পরে বলতেছি। অতিভুজ হচ্ছে 25 মিটার, তার মানে একটা চিত্র তোমাকে আঁকা লাগবে। এই চিত্র আঁকাটা তেমন কোনো বিষয় না, তুমি এটা নিজে যে কোনোভাবে পেন্সিল দিয়ে খাতার ডান পাশে অবশ্যই এঁকে দিবে। তার মানে এটা সুবিধা যতটুকু ততটুকু আমরা গ্রহণ করব। এখানে অতিভুজ যদি আমি বলে দিই যে অতিভুজ হচ্ছে 25, তার মানে আমার এখানে বিসিটাই হতে হবে, তার মানে অতিভুজ হতে হবে। তার মানে আমি নিশ্চয়ই এ, এটা বি, এটা সি কথা বলেছি, যেভাবে বলবো সেভাবে লিখবো। বিসি হচ্ছে অতিভুজ। একটি বাহু অপরটি 3/4 অংশ, একটি বাহু হবে অপর বাহুটি 3/4 অংশ। এখন একটি বাহু অপর বাহু ধরি, এবার আমরা ধরে নিচ্ছি একটি বাহু। মানে একটি বাহু তুমি কোনটা ধরে নেবে? অপর বাহুর 3/4 অংশ। তাহলে একটি বাহু আমি ধরে নিচ্ছি এসি, এসি ইজ ইকুয়াল টু এক্স মিটার ধরে নিলাম। তাহলে অপর বাহুটি থেকে যাচ্ছে কি, অতিভুজ তো চলে গেছে, এটা 25। তাহলে অপর বাহুটি হচ্ছে তোমার এটা আসবে এসি, যেহেতু আমার এবি হবে 3x/4, মানে তোমার এটা কি দাঁড়ালো? তার মানে অপর বাহু 3/4 অংশ, অপরটির এত অংশ। তাহলে একটু দেখো, একটি বাহু অপরটির 3/4 অংশ। তাহলে এবার আমার এখানে একটা অসুবিধা আমি তোমাদের ফেলেছি, প্রশ্নটা একটু পড়ো, পড়ার পরে অসুবিধাটা বলি, যেটা তোমরা সবসময় ভুল করে থাকো। এই সবসময় ভুল করে থাকলে এই বিষয়টা আমাদের নজরে আসে। আসলে এই বিষয়টাতে যাতে আমরা ভুল না করি তার জন্য আমি এই কথাটা এখন বলবো। একটু খেয়াল করো, এই যে একটি বাহুর কথাটা বলা হয়েছে আর এখানে হচ্ছে অপর বাহুটি, এখানেই একটা ভুল সংঘটিত হয়েছে। সেই ভুলটা কি? এই ভুলটা হচ্ছে এই যে অপর বাহুটি আমার এখানে ধরা লাগবে। একটু প্রশ্নটা পড়ো, যদি অপর বাহুটি এখানে লিখতে হবে অপর, আর এবার আমি যেটা এখানে লিখবো অতএব বাহুটি। তার মানে অপর বাহুটি ধরে নেওয়ার পরেই আমি এটা করব। অপর বাহুটি বলেছে এখানে, যদি আমি প্রশ্নটা পড়ি, একটি বাহু অপরটির এত অংশ, তার মানে অপর বাহুর একটি বাহু হবে, অতএব বাহুটি মানে যে একটা বাহুর কথা বলাই সেটা। এরকম ভাবে তোমরা একটু অবশ্যই হাইলাইট করবে। এখন পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারবো? এখন যদি আমরা আসি যে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা যদি দেখার চেষ্টা করি যে পিথাগোরাসের সূত্র আসলে কিভাবে আসবে। এখন পিথাগোরাসের উপপাদ্য ত্রিভুজ আমরা যদি নেই এ বি সি এর, কি নিতে পারি? এখানে পিথাগোরাসের সাহায্যে আমি বলতে পারি যে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার বিসি স্কোয়ার। দেখো তো এটা বোঝো কিনা তোমরা? এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে বিসি স্কোয়ার। আমি মনে করবো যে তোমরা নিজেরা এটা করতে পারবে। একটু খেয়াল করো, এবি মানে কত? এবি মানে হচ্ছে তোমার 3x/4, এটার হোল স্কোয়ার প্লাস, এবার আসো এসি, এসির মান হচ্ছে তুমি এক্স ধরে নিয়েছি, এক্স এর হোল স্কোয়ার, আর বিসি, বিসি মানে হচ্ছে 25। তো আমি জানি যে তোমরা এই ক্যালকুলেশনটা নিজেরা পারবা। একটু করে ফেলো তো নিজেরা, এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করো। এই ক্যালকুলেশনটা করো, আমি একটু পরে অবশ্যই মিলাচ্ছি, তোমাদের কমেন্টসগুলো একটু দেখে আসি। তোমাদের বিভিন্ন কমেন্টস আমি পড়তেছি।
আমি চেষ্টা করব যে তোমরা এমন এমন সমস্যাগুলি আমাকে বলবা যেগুলো আসলে যুক্তি থাকবে। তার মানে আসলে নিজেদের মধ্যে কথোপকথন বা নিজেদের মধ্যে চ্যাট করায় এটা আসলে এখানে আর জায়গা না। তোমরা এখানে না বুঝতে পারলে আমাকে বলবে যে স্যার এটা বুঝিয়ে দেন বা এটাই সমস্যা হয়েছে, আমি বুঝতে পারিনি। তোমাদের নিজেদের মধ্যে যে চ্যাটিংটা এটা অবশ্যই বন্ধ রাখবে। আমি এখন তোমাদের এই ক্যালকুলেশনটা করতে বলছিলাম। তো দেখো এই ক্যালকুলেশনটার মধ্যে আমাদের কি আছে, আমরা কি পাচ্ছি এখানে 9x² বাই হচ্ছে তোমার 16 প্লাস x² ইজ ইকুয়াল টু এখানে 25 স্কোয়ার করলে 625 পাবো। তো এবার তুমি একটু ক্যালকুলেশনটা করে ফেলো ক্যালকুলেটারের মাধ্যমে, তুমি ক্যালকুলেটারের সহযোগিতাটা নাও। তার মানে 16 এখান থেকে যদি লসাগু করো, লসাগু করলে এখানে আসবে 9x² প্লাস 16x²। কোনো ক্যালকুলেশন গ্যাপ পরীক্ষার হলে দিবে না, কারণ এটা আমি অপছন্দ করি। কোনো ক্যালকুলেশন গ্যাপ পরীক্ষার হলে তুমি দিতে পারবে না। ওটা দেওয়াটা তোমার জন্য যেমন ঝুঁকিপূর্ণ, আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ আমরা ইচ্ছা করলেই তোমাকে ফুল নাম্বার দিতে পারবো না। এবার আসো এখান থেকে আমার কি আসে। এবার আমরা এই উপরে একটু মুছে দিচ্ছি, আমরা ক্যালকুলেশনটা উপরে দেখাবো, কারণ এখানে আসে হচ্ছে তোমার বাকি যে অংশটা আসছে তোমার হচ্ছে এখানে 25x² ডিভিশন হচ্ছে তোমার 16 ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 625। এবার আমি চিত্রটা মুছে দিলাম এখান থেকে। এবার দেখো 25 দিয়ে যখন আমি আবার এখান থেকে এভাবেই ক্যালকুলেশনটা করাটা খুব বেটার হবে তোমাদের জন্য। ক্যালকুলেটারের সহযোগিতা যত না নিবে ততই সুবিধা। এখানে 25, এটা 25 আসবে, 25 গুণ 16 করলে কত আসবে, এখানে তুমি ক্যালকুলেটারের হেল্প নাও। 25 গুণ হচ্ছে 16, এখানে পাবা তুমি 400। তার মানে আমার যদি x² এর মানটা বেরোয় যায় তাহলে নিঃসন্দেহে আমি x এর মানটাও পেয়ে যাব। তার মানে x ইজ ইকুয়াল টু, আমরা এভাবে দেখাই দিলে ভালো হয়, 20 এর স্কোয়ার। তার মানে x ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার হচ্ছে 20। তাহলে আমরা এখানে পেয়ে গেছি যে একটি বাহু অপরটির এত অংশ, মানে অপর বাহুটি। তাহলে অতএব আমার এখানে অপর বাহুটি আমরা ধরে নিয়েছিলাম, অতএব অপর বাহুটি। এবার নিঃসন্দেহে তোমরা বুঝতে পেরেছো অপর বাহুটি হচ্ছে x ইজ ইকুয়াল টু 20 মিটার। আর একটি বাহু যেটা এবং অন্য বাহুটি বা একটি অতএব এবং অন্য বাহুটি বা এক বাহুটি মানে অপর বাহুটি যেটা বেরোচ্ছে এখানে 3x বাই হচ্ছে তোমার 4, এখানে 3 গুণ 20 ভাগ হচ্ছে তোমার 4, এখানে 15 আসবে, 15 মিটার বেড়ে যাবে। তাহলে আমাদের উত্তর দুটো পেয়ে গেছি, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 15। তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করে বলবে। আমি চেষ্টা করব তোমাদেরকে যতদূর সম্ভব এই অনলাইনের আওতায় বোঝানোর। তাহলে উত্তরটা লেখার সময় অবশ্যই তুমি 20 মিটার ও 15 মিটার লিখে দিবে। হ্যাঁ, রুট করলে কি প্লাস লিখলে লাগবে না? আচ্ছা, মানে বিষয়টা আমি তোমাদের বলি, যেহেতু আমরা পরিমিতিতে করতেছি, পরিমিতি মানে হচ্ছে পরিমাপ সম্পর্কিত বিষয়। এই পরিমাপে আমরা যদি আমরা এখানে মনে করো যে তোমাদের ওই বোঝানোর জন্য আমি যেটা এখানে তোমরা মনে করো এভাবে লিখলে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 20, তারপরে তোমাকে আবার কারণ হিসেবে এই যে 20 যখন লিখবে তখন একটা বিস্ময়সূচক বা মানে প্রশ্নবোধক চিহ্ন আসবে যে তাহলে আমি মাইনাসটা কেন গ্রহণ করলাম না। তাহলে মাইনাসটার ব্যাখ্যা তোমাকে দিতে হবে কি করে, যে যেহেতু এই মানে কোনো দৈর্ঘ্যর মান ঋণাত্মক হতে পারে না, তাই এটা বাদ দিতে হবে। তো ওইটা না করার থেকে আমার মনে হয় যে তুমি উভয় পাশের স্কোয়ার কেটে দিলে একটা মানই তো বের করা যথেষ্ট। ওইটা বের করাটা আরও ব্যাখ্যা দিয়ে বাদ দিতে হবে। তো যখন তুমি বেশি ব্যাখ্যা দিতে যাবে তখন তোমার বেশি লেখাও লাগবে, এবং ওই জিনিসটাকে আমি এড়াই গেছি, কারণ আমার যেহেতু ধনাত্মক মান নিয়ে কাজ করতে হবে, তাই ঋণাত্মক মানটা কোনোভাবে আমি এখানে নেই। আর যদি রেখে দাও তাহলে আবার বলে দিতে হবে কি কারণে তুমি -20 বাদ দিচ্ছ। তো প্রথম অঙ্কটা আমরা করলাম। এরপরে 2 নম্বর 3 নম্বর এইগুলো তোমাদের 4 নম্বর এগুলো তোমরা নিজস্বভাবে নিজেদের মতো করে নিবে। আমি 5 নম্বর অঙ্কটা দেখাবো, কারণ 5 নম্বর অঙ্কটা হচ্ছে একটু আলাদা অঙ্ক। আর এরপরে যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমি সেকেন্ড ক্লাসে অবশ্যই তোমাদের নেক্সট যে ক্লাসটা আমি নিব ঠিক আগামী রবিবারও ঠিক এক সময় আমি তোমাদের এটা দেখাই দিব। এখন আমি তোমাদের আরেকটু কাজ দেখাবো। উত্তরটা লেখার পরে আমি একটা অঙ্ক দেখাই দিচ্ছি, কিন্তু আরেকটা অঙ্ক আমি তোমাদের ধারণা দিব। আমি তোমাদের মেলা কাজ দিব না, তোমরা এই অধ্যায়টা 2 দিনে শেষ করবে। তো আমি 1 থেকে মনে করো 5 পর্যন্ত কাজ যদি আমি দেই তোমাদের,
বা 1 থেকে তোমার 7 পর্যন্ত দেওয়া যায়, 1 থেকে 7 পর্যন্ত আমি কাজ দিব, বাকি দিন উদাহরণগুলো কাজ নিব। তো আমি 5 নম্বর অঙ্কটা এখন তোমাদের দেখাবো, একটু আলাদা অঙ্ক। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়। তেমন একটা কন্ডিশন দেওয়া আছে। তো তুমি প্রথমেই ধরে নাও, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এটা একটু তুমি বলে নাও প্রথমে। বাহুর দৈর্ঘ্য, দেখো আমার স্টাইলটা তোমরা একটু, আমি বললাম যে আমার সাথে ক্লাস করার সময় আমার স্টাইলটা গ্রহণ করবে, বাকি সময় তোমরা নিজস্ব স্টাইল, বন্ধুদের স্টাইল, বাইরের স্টাইল, যে কোনো স্টাইল গ্রহণ করো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তোমাদের জন্য যেটা প্ল্যান করে রাখছি সেটা আমার সাথে শেয়ার করবে। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে মিটার, আমরা পেলাম। তাহলে এই ক্ষেত্রফলটা কত আমরা এটা জানি, √3/4 a² বর্গ মিটার। এবার এখানে যে আরেকটা বিষয় আমার কাছে আসবে সেটা হচ্ছে যে, তাহলে এবার পরবর্তী যে কন্ডিশন, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে, এখন দাও, এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে, তাহলে এবার একটু দেখি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়লে ক্ষেত্রফল হবে। তাহলে এখানে কিভাবে ক্ষেত্রফলটা হবে, এই যে বাহুর দৈর্ঘ্যটা হয়ে যাবে a+2, দৈর্ঘ্য 2 মিটার বাড়লে মানে বাহু যেটা ছিল a, সেটা এখানে ক্ষেত্র a+2 এর হোল স্কয়ার। তার মানে ক্ষেত্রফলটা হবে এরকম। তাহলে এবার আমাকে প্রশ্ন একটু বলে দিছে যে এই ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে যেটুকু সেটু দেওয়া আছে, তাহলে প্রশ্ন অনুসারে যেহেতু লিখতেছি, তাহলে প্রশ্ন মতে আমরা এই লেখাটা পাচ্ছি, √3/4 a+2 এর হোল স্কয়ার মাইনাস আগের ক্ষেত্রফল। তাহলে বুঝতে পারবো কতটুকু বৃদ্ধি পেয়েছে। এটা সমান সমান কি লিখবো, এটা সমান সমান লিখবো 6√3। এখানে কারো কোনো আপত্তি থাকলে অবশ্যই বলো, আমি দরকারে আরেকবার বুঝাই দিব। দেখো, তাহলে এবার আমি যে কাজটা করব, এই √3 বলেছিলাম আমার মতো করে কাজ করবে। a² প্লাস এখানে 4a+4 লিখলাম, বাই হচ্ছে 4 হোল স্কয়ার করে দিছি, মাইনাস a²/4। এরকমভাবে ক্যালকুলেশন করলেই তোমাদের জন্য ইজি হবে। তখন এখানে 4 নিলাম। এবার দেখো a² প্লাস 4a+4 মাইনাস হচ্ছে a² = 6। এবার এটাকে কেটে দাও। তাহলে এখান থেকে 4a+4 আসবে হচ্ছে 24। এখানে অবশ্যই 4a এবং 4, তার মানে এখান থেকে আসবে 4a আসবে হচ্ছে তোমার 20। তার মানে a আসবে হচ্ছে তোমার পাবো হচ্ছে তোমার 5। a 5 পেলে তোমরা নিঃসন্দেহে বুঝতে পেরেছো আমাদের অ্যান্সারটা বের হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই রাখবো। এত সময় আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ, এবং সুন্দর মনোযোগ রাখার জন্য, এবং সুন্দরভাবে ক্লাসটি উপভোগ করার জন্য। তোমরা সবাই ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, এবং সর্বোপরি পরিবারেরও খেয়াল রাখবে। আর এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্টস করে জানাবে, আমি নেক্সট ক্লাসে ওটা অ্যাড করব, এবং নিশ্চয়ই এই কাজগুলো খাতায় সুন্দরভাবে নোট করবে। তো দিবা এবং প্রভাতীর সকল ছাত্রদেরকে, নবম শ্রেণীর সকল ছাত্রদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি শেষ করছি।